নিউমেরিক্যাল অ্যানালিসিসে তাহলে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মধ্যে আজকে যে পোর্শনটা বলছি সেটা হচ্ছে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল। কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল, ঠিক আছে। কম্পোজিট ট্রাপিজয়েডাল আবার সিম্পল ট্রাপিজয়েডাল রুলও হয়ে থাকে। ঠিক আছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে আবার নিউটন কোটস যে ফর্মুলা রয়েছে ক্লোজ টাইপ, সেখান থেকেও ট্রাপিজয়েডাল রুলকে ডিরাইভ করতে পারি। তো শুধুমাত্র ট্রাপিজয়েডাল রুল নয়, সিমসন 1/3 রুল আছে, সিমসন 3/8 রুল রয়েছে, ওয়েডেলস রুল রয়েছে, মিড পয়েন্ট রুল রয়েছে, এরকম টাইপের বিভিন্ন রুল রয়েছে, বুলস রুল রয়েছে। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, কিন্তু কম্পোজিট ফর্মে, অর্থাৎ একদম জেনারেলাইজড ফর্মে সেটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তো হেডিংটা দেবো হচ্ছে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল। কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল। তো কম্পোজিট ট্রাপিজয়েডাল রুলটাকে ডিফাইন করবার জন্য সেটা আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের কাজে লাগাবো। তো ইন্টিগ্রেশনটা আমরা ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে যদি ইন্টিগ্রেশনটাকে করতে হয়, ক্লোজড ইন্টারভ্যাল এবিতে যদি আমাকে ইন্টিগ্রেশনটা করতে হয়, অর্থাৎ ইন্টিগ্রেশনটা যদি আমাকে এ থেকে বি এফ এক্স ডিএক্স বার করতে বলে, অর্থাৎ আমরা যদি ক্লোজ টাইপ নিই, অর্থাৎ ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে ইন্টিগ্রেশনটা করি, তাহলে সেই ক্লোজড ইন্টারভ্যাল এবিটাকে আমরা এন নাম্বার অফ ইকুয়াল সাব ইন্টারভ্যালে ভাগ করে নেবো। ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে কি করব না, প্রথমে যে ক্লোজড ইন্টারভ্যাল এবিটা থাকবে সেটাকে আমরা এন নাম্বার অফ ইকুয়াল সাব ইন্টারভ্যালে ভাগ করে নেবো। সেটা কোয়েশ্চেন অনুযায়ী 4টে সাব ইন্টারভ্যাল হতে পারে, 10টা সাব ইন্টারভ্যাল হতে পারে, যা খুশি, কিন্তু আমরা যেহেতু থিওরিটিক্যালি প্রথমে ডিরাইভ করছি, তো সেখানে আমরা এন নাম্বার অফ ইকুয়াল সাব ইন্টারভ্যাল এখানে ডিফাইন করে নেবো, মানে ভেঙে নেবো। ক্লোজড ইন্টারভ্যাল এবিটাকে লেন্থ গুলো আমি ধরে নিচ্ছি যে স্টেপ লেন্থ গুলো প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল সেটা হচ্ছে স্মল এইচ করে করে, স্মল এইচ করে। ঠিক আছে, আমার স্মল এইচ ইজ নাথিং বাট বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, এরকম টাইপের হবে। ঠিক আছে, তাহলে এখানে শুরু করা যাক। লেট আস কনসিডার, একদম লিখে শুরু করি প্রথম থেকেই। লেট আস কনসিডার the integral, let us consider the integral I equals to closed interval ab, মানে I equals to integration a থেকে b fx dx। ধর এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমাদের বার করতে হবে ইউজিং ট্রাপিজয়েডাল রুল। তো সেটা কি করে বার করবো, এই ইন্টিগ্রেশনটা ট্রাপিজয়েডাল রুল দিয়ে বার করতে গিয়ে কি ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটা আমরা দেখছি। ঠিক আছে, তো লেট আস কনসিডার দি ইন্টিগ্রাল I equals to a to b fx dx। আমরা কি করছি, উই ডিভাইড we divide the interval we divide the interval we divide the interval closed ab in n number of n number of equal subinterval, in n number of equal n number of equal subintervals each of length, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ কত ধরছি না, each of length h, each of length h। এবং সেই পয়েন্ট গুলো কি কি নিচ্ছি, কি কি পয়েন্ট দিয়ে ডিভাইড করছি না, ওই x0 x1 x2 xn। তাহলে এখানে একবারে লিখে দিই পুরো এক লাইনের মধ্যে, বাই দি পয়েন্টস, by the points a equals to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn। এই x0টা হচ্ছে আমাদের কাছে a,
এবং এক্স এনটা হচ্ছে বি, অর্থাৎ যে লেফট হ্যান্ড পয়েন্টটা রয়েছে সেটার ইন্টিগ্রেশনের লোয়ার লিমিটের সঙ্গে সমান, এবং যে রাইট হ্যান্ড পয়েন্ট এক্স এনটা রয়েছে সেটা কিন্তু ইন্টিগ্রেশনের আপার লিমিটের সঙ্গে সমান। অর্থাৎ এটা কিন্তু ক্লোজ টাইপ ফর্মুলা হচ্ছে, বিকজ এ এবং বি কে, অর্থাৎ ইন্টিগ্রেশনের যে লোয়ার লিমিট অ্যাজ ওয়েল অ্যাজ আপার লিমিটকে আমরা কিন্তু অ্যাজ এ ইন্টারপোলেটিং পয়েন্টস হিসেবে কিন্তু ধরে নিচ্ছি। সাব ইন্টারভেলে যে পয়েন্টগুলো রয়েছে, এন্ড পয়েন্টগুলো, সেখানে কিন্তু আমরা এ আর বি কেও ইনক্লুড করছি, ফলে এটা কিন্তু ক্লোজ টাইপ ফর্মুলা জেনারেটেড হচ্ছে। ঠিক আছে, তো a ইকুয়ালস টু এক্স জিরো লেস দেন এক্স ওয়ান, এরকম করে করে এক্স এন ইকুয়ালস টু বি, হোয়ার এক্স আর ইকুয়ালস টু কত না, এক্স আর ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স জিরো প্লাস আর এইচ, এক্স জিরো প্লাস আর এইচ, যেখানে আর এর ভ্যালুটা কত, হোয়ার আর ইকুয়ালস টু জিরো, ওয়ান, টু, ডট 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 আপ টু এন, আর এর ভ্যালুটা কিন্তু জিরো থেকে এন পর্যন্ত। এবং এইচটা কত, এইচটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে টোটাল এক্স জিরো এক্স থেকে এক্স এন পর্যন্ত এন প্লাস ওয়ান নাম্বার অফ পয়েন্টস রয়েছে, এক্স জিরো থেকে এক্স এন পর্যন্ত এন প্লাস ওয়ান নাম্বার অফ পয়েন্টস কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এক্স জিরো থেকে এক্স এন যদি বলি তাহলে কতগুলো পয়েন্ট রয়েছে না, এন প্লাস ওয়ান নাম্বার অফ পয়েন্ট রয়েছে, এক্স জিরো এক্স ওয়ান করে করে এরকম করে এন প্লাস ওয়ান নাম্বার অফ পয়েন্টস রয়েছে। তার মানে সাব ইন্টারভেল যদি দেখি তাহলে এখানে একটা সাব ইন্টারভেল, এখানে একটা সাব ইন্টারভেল, এরকম করে করে কিন্তু সাব ইন্টারভেল কিন্তু একটা কম হবে, এন সংখ্যক সাব ইন্টারভেল হবে, বিকজ এখানে আমরা যদি দেখি যে তিনটে পয়েন্ট নিয়ে কিন্তু দুটো সাব ইন্টারভেল তৈরি হয়েছে, তিনটে পয়েন্ট নিয়ে কিন্তু দুটো সাব ইন্টারভেল তৈরি হয়েছে। তাহলে এরকম ভাবে এন প্লাস ওয়ান নাম্বার অফ পয়েন্ট নিয়ে কিন্তু এন সংখ্যক সাব ইন্টারভেল তৈরি হবে, অর্থাৎ আবার প্রত্যেকটা লেন্থ হচ্ছে এইচ করে, প্রত্যেকটা যে স্টেপ লেন্থ সেগুলো কিন্তু এইচ করে। তাহলে টোটাল এন এইচ, টোটাল লেন্থ তাহলে কত, এন এইচ, এটা একটা সাব ইন্টারভেলের লেন্থ হচ্ছে এইচ করে, আবার রয়েছে টোটাল এন সংখ্যক সাব ইন্টারভেল। তার মানে টোটাল যে লেন্থটা এক্স জিরো থেকে এক্স এন পর্যন্ত, দিস ইজ এন এইচ, এই লেন্থটা। আবার টোটাল লেন্থটা আমরা অন্যভাবে কি করে পাচ্ছি না, এক্স এন মাইনাস এক্স জিরো করেও কিন্তু, লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট করেও কিন্তু আমরা টোটাল লেন্থটা পাচ্ছি। আবার এক্স এন মানে কি ধরেছি, বি। ঠিক আছে, আগের ক্লাস অনুযায়ী কিন্তু, আগের ক্লাস ফলো করলে এই জিনিসগুলো একবার বলেছিলাম। এক্স এন মানে কি, বি, আর এক্স জিরো মানে কত ধরা আছে, এই, তো সেটা যদি বসাই তাহলে এইচ এর যে ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি সেটা কিন্তু বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে এইচ এর ভ্যালুটা আমরা পাচ্ছি। তাহলে এখানে জাস্ট লিখে রাখি, কি করে আসছে সেটা দেখালাম, জাস্ট এখানে রেখে রাখ, where r equals to this and h equals to হচ্ছে b minus a divided by n। ঠিক আছে, b minus a divided by n। তাহলে এখন ইন্টিগ্রেশনটা কি আছে, এবার ইন্টিগ্রেশনটা কি আমাদের নির্ণয় করতে হচ্ছে। নাও i equals to রয়েছে ইন্টিগ্রেশন a থেকে b fx dx, এটা হচ্ছে ইন্টিগ্রেশনটা। তাহলে সেই ইন্টিগ্রেশনটাকে আমরা কি করতে পারি, a মানে হচ্ছে এক্স জিরো, b মানে হচ্ছে এক্স এন, আবার এক্স জিরো থেকে এক্স এন পর্যন্ত ইন্টিগ্রেশনটা, মাঝখানে এক্স ওয়ান পয়েন্ট আসছে, এক্স টু পয়েন্ট আসছে, এক্স এন মাইনাস ওয়ান আসছে, এরকম করে করে এক্স এন পর্যন্ত গেছে। তার মানে এ থেকে বি যে ইন্টারভেলটা সেটাকে আমরা এরকম ভাবে ভাঙতেই পারি, এক্স জিরো থেকে এক্স ওয়ান এফ এক্স ডিএক্স প্লাস এক্স ওয়ান থেকে এক্স টু এফ এক্স ডিএক্স প্লাস ডট ডট ডট, কারণ এই যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু এক্স ওয়ান এক্স টু এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু তার ভিতরেরকার পয়েন্ট, এ থেকে বি এর মধ্যেই পরপর রয়েছে সাজানো। যে আমরা যদি এ থেকে বি, তার মাঝখানে যদি একটা সি পয়েন্ট থাকে, তাহলে ইন্টিগ্রেশন এ থেকে বিটাকে আমরা কিভাবে ভাঙতে পারি না, এ থেকে সি প্লাস সি থেকে বি, এভাবে ভেঙে নিয়ে করতে পারতাম। তো সেই কনসেপ্টই জাস্ট এখানে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এফ এক্স ডিএক্স এরকম ভাবে চলছে, প্লাস ডট ডট ডট, ফার্স্টে যেমন আসবে কত, এক্স এন মাইনাস ওয়ান থেকে এক্স এন এফ এক্স ডিএক্স,
ঠিক আছে, এইভাবে চলবে। যার মধ্যে প্রথমটাকে ধর আমি নাম দিচ্ছি, প্রথমটা হচ্ছে I1, তারপরটা ধরলাম I2, তারপরটা ধরলাম I3, এভাবে চলছে। আমি ধরলাম জাস্ট প্রথমটা কত, প্রথমটাকে নাম দিলাম হচ্ছে I1, প্লাস তারপরটা কত I2, তারপরটা কত ডট ডট ডট, তারপর হচ্ছে লাস্টের যে ইন্টিগ্রেশনটা রয়েছে সেটাকে আমি IN নাম দিচ্ছি, I1 থেকে IN। ঠিক আছে, এটা ধরে নিলাম, হয়েছে। এইবার আমরা এক এক করে ইন্টিগ্রেশন গুলো কম্পিউট করব, অর্থাৎ মানে তার ভ্যালু গুলো অ্যাপ্রক্সিমেট করব, I1 I2 IN এগুলোর ভ্যালু কি হবে, অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু সেটা আমরা করব। কি দিয়ে অ্যাপ্রক্সিমেট করবো না, তাকে I1 মানে হচ্ছে এখানে I1 মানে কোনটা, ইন্টিগ্রেশন x0 থেকে x1 fx dx। আমি fx টাকে অ্যাপ্রক্সিমেট করব হচ্ছে L1x দিয়ে। L1x এর ডেফিনেশনটা কি এখানে, L1x টা হচ্ছে আমরা যে আগে যে পলিনোমিয়ালটা পড়েছিলাম ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে, যে y0 প্লাস ইউ ডেল y0, এরকম ভাবে যে পলিনোমিয়ালটা পড়েছিলাম, সেই পলিনোমিয়ালটা এখানে নেব। L1x হিসাবে আমি নিয়ে নেবো হচ্ছে y0 প্লাস ইউ ডেল y0। ঠিক আছে, তারপরে যখন এটার জন্য করব তখন কিন্তু L1x টাকে এই ওয়ান কিন্তু আবার এই টু লিখে দিবি না, বিকজ এটা এই ওয়ানটা ডিনোট করছে হচ্ছে কত অর্ডার, কত ডিগ্রিটাকে ডিনোট করছে। ঠিক আছে, তারপরে এই যে এই পয়েন্টটাতে x1 x2, x1 থেকে x2, তো x1 থেকে x2 সেখানে আমরা কি লিখবো, সেখানে আমরা নিয়ে নেবো হচ্ছে y1 প্লাস ইউ ডেল, ইউ বা ভি লিখি এবার। এইভাবে পলিনোমিয়াল গুলো চুজ করতে হবে, আমরা দুটোই জাস্ট করব, বাকিগুলো সিমিলারলি দেখিয়ে দেবো, সিমিলারলি বলে দেবো জাস্ট। ঠিক আছে, দুটো করলেই প্যাটার্নটা আমরা বুঝতে পারবো যে কি আসছে। কেন L1 লিখলাম, কারণ আমরা যখন দেখবি যে x0 থেকে xn পর্যন্ত ইন্টারপোলেটিং পয়েন্টস থাকে, x0 থেকে xn পর্যন্ত ইন্টারপোলেটিং পয়েন্টস থাকে, তার মানে টোটাল n+1 নাম্বার অফ পয়েন্টস রয়েছে, টোটাল পয়েন্টস রয়েছে হচ্ছে n+1 নাম্বার অফ পয়েন্টস, তখন কিন্তু আমরা lnx দিয়ে ডিনোট করতাম, তখন কিন্তু lnx দিয়ে ডিনোট করতাম। কিন্তু এখানে যেহেতু x0 থেকে ইন্টিগ্রেশনটা করছি, তার প্রথমটার জন্য x0 থেকে x1 দুটো পয়েন্ট, তো দুটো পয়েন্টের ক্ষেত্রে এখানে n+1 পয়েন্ট হলে যদি ln লিখি, তাহলে দুটো পয়েন্টের জন্য কি লিখবো, L1 লিখবো, তাই তো? হ্যাঁ। ব্যাস, তো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা L1 দিয়ে পুরো জিনিসটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু কর। এটা হচ্ছে তোর x0 ছিল, তাহলে এখানে লিখে এবার, টু কম্পিউট I1 we approximate fx by L1x, এবং সেই L1x টা কত, এখানে সেই L1x টা হচ্ছে y0 প্লাস ইউ ডেল y0, y0 প্লাস ইউ ডেল y0। এই ইউটার ব্যাপারটা কি সেটা আমি বলে দিয়েছিলাম, where u is equals to কি ছিল, x minus x0 divided by h, x minus x0 divided by h, এটা ছিল হচ্ছে ইউ এর ভ্যালুটা। ঠিক আছে, ইউ এর যে সাবস্টিটিউশনটা সেটা, তাহলে এই যে L1x সেটা দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট করছি fx কে, এবং করে যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাবো সেটাই হবে আমাদের কাছে I1 এর অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, সেটাই হবে I1 এর জন্য অ্যাপ্রক্সিমেটেড যে ভ্যালুটা সেটা। তাহলে therefore I1 is approximately equal to, I1 is approximately equals to কত হচ্ছে তাহলে, ইন্টিগ্রেশন x0 থেকে x1
fx এর বদলে আমরা লিখে দিচ্ছি তাহলে কত L1 এক্সট্রা, দ্যাট ইজ ইকুয়ালস টু x0 থেকে x1, L1 টা কত নিয়েছি y0 প্লাস u del y0, কিন্তু এখানে আছে হচ্ছে dx এর রেসপেক্টে হচ্ছে, কিন্তু যেহেতু এখানে ভ্যারিয়েবল হিসেবে ইউ চলে এসেছে তার মানে ডিএক্স টা কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে। কিভাবে চেঞ্জ হচ্ছে, ইউটা যদি এটা হয় তাহলে ডিইউটা কত, ডিইউটা হচ্ছে তার মানে কত বল, এইচ ডিইউ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডিএক্স, এইচ ডিইউ সমান ডিএক্স পেয়ে যাচ্ছি, তাই তো। এবং x0 x1 এর পরিবর্তে কি আসছে, x0 এবং x1 এর পরিবর্তে কি আসছে, আমরা যদি এখানে লিখি একবারে করে নিই এখানটাতে, এখানে x এখানে ইউ, এক্স এর ভ্যালু যখন x0, বাট সাইডে কর, কেননা আমরা পরের ইন্টিগ্রেশন করার সময় তো লাগবে আবার একটা, এখানে লিখ এক্সটা হচ্ছে x0 আর x1, ইউ এর ভ্যালু কত হবে, ইউ এর ভ্যালু সেক্ষেত্রে হয়ে যাচ্ছে হচ্ছে দেখ এক্স মাইনাস x0, ইউটা তো এক্স মাইনাস x0 বাই এইচ, তাহলে এক্স এর ভ্যালু যদি এখন x0 হয় তাহলে এখানে x0 বসিয়ে দিলে কত আসছে x0 মাইনাস x0 বাই এইচ, দ্যাট ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। অপরদিকে x1 এর করেসপন্ডিং যে ভ্যালুটা আসবে সেটা কি আসবে, সেটা হচ্ছে x1 মাইনাস x0 বাই এইচ আসবে, x1 মাইনাস x0 বাই এইচ মানে কত, x1 থেকে x0 ডিস্টেন্স হচ্ছে h, তার মানে h বাই h ইকুয়াল টু 1 আসছে, কত আসছে না 1 আসছে, ঠিক আছে। তাহলে 0 থেকে 1 এ ইন্টিগ্রেশনটা কিন্তু হবে, এখানে ইন্টিগ্রেশনটা কিন্তু হবে 0 থেকে 1 এর মধ্যেই। তাহলে x0 এর করেসপন্ডিং ইউ এর ভ্যালু হচ্ছে 0 আর x1 এর করেসপন্ডিং ইউ এর ভ্যালু হচ্ছে 1, y0 টা y0 থাকবে, ইউটা ইউ থাকবে, ডেল y0 টাও তাই থাকবে, শুধু dx টা হয়ে যাবে হচ্ছে h du, তাহলে পুরোপুরি কিন্তু ইউ এর আন্ডারে চলে আসলো। তাহলে h টা কনস্ট্যান্ট একদম বাইরে বার করে দিই, এটার ইন্টিগ্রেশন করতে হবে, তো y0 টা তো কনস্ট্যান্ট, y0 কনস্ট্যান্ট, তার ইন্টিগ্রেশন করতে গিয়ে y0 ইউ চলে আসছে, আবার ডেল y0 টা কনস্ট্যান্ট, কিন্তু ইউ এর ইন্টিগ্রেশন করতে গিয়ে ইউ স্কোয়ার বাই 2 চলে আসছে, কত থেকে কত না 0 থেকে 1 এ, তাহলে একবার 1 বসাবো একবার 0 বসাবো, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। 1 বসালে কি আসছে না u0, সরি y0 ডেল y0, আর এখান থেকে এই হাফটা থাকছে 1/2, 0 বসালে কিন্তু এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। একবার নামান, একবার উপরের পার্টটা একটু দেখান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কত পাচ্ছিস দেখ, দিস ইকুয়ালস টু, যদি আমি এই 2 টাকে বাইরে বার করে দিই তাহলে h/2 y0 প্লাস 2y0 প্লাস ডেল y0 হবে কি হবে না, হবে। আচ্ছা যখন হবে এটা তাহলে h ডিভাইডেড বাই 2, 2y0 টাকে 2y0 রাখলাম, ডেল y0 টাকে কি লিখতে পারি, ডেল y0 কে কি লিখতে পারি y1 ডিফারেন্স y1 মাইনাস y0 লিখতে পারি, y1 মাইনাস y0 মানে তো ডেল y0, জাস্ট অপারেটরের ওখানে ছিল, তাহলে এটা করলে কত হচ্ছে y0 প্লাস y1, h/2 ইন্টু y0 প্লাস y1, এটাই হচ্ছে i1 এর অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, যে i1 টা ছিল সেই i1 এর যে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু সেটা কত h/2 y0 প্লাস y1, ঠিক আছে। এবার আমরা অ্যাপ্রক্সিমেট করবো হচ্ছে i2 কে, i2 কে করার সময় কিভাবে করছি, টু কম্পিউট টু কম্পিউট মিনিমাম কটা i2, করে সাজাতে হবে? দুটোই করতে হবে,
এই I2 টাই লাস্ট, তারপরে সিমিলারলি বলে দিতে হবে, মানে I2 করলে আমরা প্যাটার্নটা বুঝে যাবো যে এই যে প্যাটার্নটা সেটা রিপিট হচ্ছে কিনা। না Y0 Y1 দিয়েই হবে না, অন্য কোনো সংখ্যা দিয়ে সেই প্যাটার্নটাই রিপিট হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। টু কম্পিউট I2 we approximate fx বাই L1x। এখানে কিন্তু ভুলেও L2x লিখতে যাব না, এটা কিন্তু L1 L2 ওই সেন্সে নয়। L1 L2 হচ্ছে তোর কতগুলো পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে হচ্ছে এখন x1 থেকে x2 দুটো পয়েন্ট আছে। দুটো পয়েন্টের জন্য আমরা কি লিখবো, L1 লিখবো। যদি x0 থেকে xn পর্যন্ত যেমন n সংখ্যক n+1 নাম্বার অফ পয়েন্ট ছিল তখন ln লিখতাম, n+1 নাম্বার অফ পয়েন্টের জন্য যখন ln লিখতাম, তাহলে দুটো পয়েন্টের জন্য অবভিয়াসলি একটা কম অর্থাৎ L1 লিখবো, সেই সেন্সে 1। ঠিক আছে, আর যদি L1 ফেল1 না লিখতে ইচ্ছা করে তাহলে কোনো একটা জাস্ট পলিনোমিয়াল px আকারে লিখে দিবি, px ইকুয়াল টু দিস। আমি L1 টা লিখছি বিকজ একদম ইন্টারপোলেশন থেকে পরপর সমস্ত ক্ষেত্রে আমরা এই নোটেশনটা ইউজ করেছি, ln নোটেশনটা ইউজ করেছি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল হিসাবে। So we approximate fx by L1x equals to L1x দিয়ে কি নিচ্ছি না, এবার নেবো হচ্ছে y1 প্লাস v del y1, জাস্ট y0 নয় y1 নিলাম, এখানে এখানে y1 নিলাম বিকজ এখানে আর ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে I2 ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু x0 পয়েন্টটা নেই, x1 থেকে x2 এর জন্য করা হচ্ছে। আমাকে বলতে হবে যে ভিটা কি হবে, where আগেরটা দেখে দেখে বল, আগেরটা বুঝে বল যে ভিটা কি নেবো এখানে। x minus x1 by h হবে। হুম, x minus x1 divided by h, এটা নিতে হবে। আগেরটা ছিল হচ্ছে x minus x0 by h, এটা হচ্ছে x minus x1 by h। এরকম যখন হলো তাহলে এখান থেকে আমরা বলতেই পারি তাহলে dv বা h dv ইকুয়ালস টু তাহলে কত হলো dx, h dv ইকুয়াল টু dx পেয়ে গেলাম। আরেকটা কি একবারই করে দিতে হবে এখানটাতেই, নয়তো আবার ইন্টিগ্রেশনের পাশে করতে পারিস আগের মতো, একই ব্যাপার করলেই হলো। তাহলে এখানে x এর ভ্যালু, এখানে v এর ভ্যালু, x এর ভ্যালু কত x1 আর x2, তাহলে তার করেসপন্ডিং v এর ভ্যালুটা কত হবে। যদি x1 এর কথা বলি, যদি এটার কথা বলি তাহলে v এর ভ্যালুটা কত x1 minus x1 by h, x1 minus x1 by h দ্যাট ইজ 0 এসে যাচ্ছে। আর এখানটা কত আসছে, এখানে আসছে হচ্ছে তোর x2 minus x1 by h, দ্যাট ইজ আবারও h by h। কারণ x2 থেকে x1 এর ডিস্টেন্স সেটা কিন্তু 2h নয়, কনজিকিউটিভ দুটো পয়েন্ট অর্থাৎ পাশাপাশি দুটো পয়েন্টের ডিস্টেন্স কিন্তু h। যদি x0 থেকে x2 ডিস্টেন্স হতো তো সেক্ষেত্রে 2h হতো, কিন্তু এখানে কিন্তু x1 x2 ডিস্টেন্স, ফলে h ই হচ্ছে, কাটলে 1 পাচ্ছি। এই ক্যালকুলেশনের ভিতরেই করে দিলাম। কত 0 আর 1 ইন্টিগ্রেশনের লিমিট হবে u এর জন্য। তাহলে এবার কর, দেয়ার ফোর I2 is approximately equals to x1 থেকে x2 ইন্টিগ্রেশন x1 to x2, এখানে L1x dx, কিন্তু এই যে L1x টা সেটা কিন্তু এবার x1 থেকে x2 y1 plus v del y1 dx which is equal to ইন্টিগ্রেশন x1 থেকে x2, অথবা ডাইরেক্ট বসিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট করে দিতে পারিস, যেমন x1 এর বদলে তাহলে বসবে হচ্ছে 0 আর x2 এর বদলে 1, y1 টা y1 ই থাকলো, v টা v থাকলো, ডেল y1 থাকলো, শুধুমাত্র এই যে dx টা সেটা হয়ে গেল h dv নট du, h dv। ব্যাস এবার ইন্টিগ্রেশন করে দে, h টা আগে থাকলো, y1 v, y1 টা মানে পুরো আগের মতো,
এটা হচ্ছে v²/2 0 থেকে 1 1 বসালে কত হচ্ছে, ভি এর জায়গায় 1 বসছে, কিন্তু জাস্ট ভি এর জায়গায় 0 বসছে, ভি এর জায়গায় 1 বসছে, আর 0 বসালে সব 0 হয়ে যাবে, এটাও 0 এটাও 0। ঠিক আছে, নিজেদের মতো ক্যালকুলেশন কর, পারবি, এখানে কোনো অসুবিধা কিছু নেই। 2টাকে যদি বাইরে বার করে নিই তাহলে এটা হয়ে যাবে 2y1 প্লাস ডেল y1। 2y1 মানে y1, ডেল y1 মানে হচ্ছে y1 y2 মাইনাস y1, ডেল y0 মানে যেমন y1 মাইনাস y0, ডেল y1 মানে হচ্ছে কিন্তু y2 মাইনাস y1, সামনের পয়েন্ট মাইনাস যে পয়েন্টটা রয়েছে সেটা। ঠিক আছে, কারণ এটা ফরওয়ার্ড ডেল্টা রয়েছে, ফরওয়ার্ড ডেল্টা মানে ফরওয়ার্ড পয়েন্ট, সামনের পয়েন্ট মাইনাস যেটা আছে সেটা। ঠিক আছে, যেমন ডেল y2 হলে y3 মাইনাস y2। ব্যাকওয়ার্ড ডেল্টা হলেও তো ওরকমই হয়, শুধু একটা মাইনাস সামনে চলে আসবে না? হ্যাঁ, কিছুটা ওইরকমই। h/2টা কত হচ্ছে, ব্যাকওয়ার্ড ডেল্টা অ্যাকচুয়ালি ডেল y1 যদি কেউ বলে তার মানে তো y1 মাইনাস y0, আর যদি ব্যাকওয়ার্ড ডেল্টা যদি y1 বলা হয় তখন কি লিখবো, ব্যাকওয়ার্ড ডেল্টা দিয়ে যদি লিখি তখন লিখবো হচ্ছে সেই y1 মাইনাস y0ই লিখবো। ঠিক আছে, আর যদি ফরওয়ার্ডে করি তখন কিন্তু y2 মাইনাস y1। এবার ডিফারেন্সটা কোথায়, এখানে যখন ব্যাকওয়ার্ডে করছি তখন y1 মাইনাস তার আগের পয়েন্ট, ব্যাকওয়ার্ড পয়েন্ট, আর যখন ফরওয়ার্ড দিয়ে করছি তখন ফরওয়ার্ড পয়েন্ট মাইনাস সেটা, আর এটার ক্ষেত্রে সেটা মাইনাস ব্যাকওয়ার্ড পয়েন্ট, ওই জন্য ব্যাকওয়ার্ড ডেল্টা ফরওয়ার্ড ডেল্টার ব্যাপার হয়েছে। হয়েছে। y1 প্লাস y2, এবার নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আগেরটা ছিল y0 প্লাস y1, এবার হলো y1 প্লাস y2। তাহলে প্রসিডিং ইন দিস ওয়ে, প্রসিডিং ইন দিস ওয়ে, উই গেট, তাহলে আমাকে বলতে হবে i3 ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু কত হবে, h/2টা প্রত্যেকবারই আসছে। ঠিক আছে, i2 র সময় তাহলে কি হলো, i1 যখন করেছি তখন y0 প্লাস y1, তারপর i2 তে কি হলো y1 প্লাস y2, তাহলে এটা কত হবে, i3টা y2 y প্লাস, প্লাস y3 হবে। হুম, তারপর এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে in টা কত হবে, তারপর হচ্ছে yn-1 প্লাস yn। ব্যাস, এইবার আমরা চলে আসি হচ্ছে টোটাল আইটাতে, তাহলে দেয়ার ফোর সেই যে আইটা ছিল, আইটা কি ছিল, আইটা ছিল হচ্ছে তোর i1 প্লাস i2 প্লাস ডট 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 in ছিল, প্রথমেই করে রেখেছিলাম, পাশে সে লিখে রেখেছিলাম একটা, সেটাই। তাহলে হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু, কারণ এবার অ্যাপ্রক্সিমেটলি দিচ্ছি বিকজ i1টা অ্যাপ্রক্সিমেটেড হয়ে একটা ভ্যালু দিয়েছে, এটা হচ্ছে h/2 y0 প্লাস y1, তারপর একটা যেমন i2টার ক্ষেত্রে হচ্ছে h/2 y1 প্লাস y2, h/2 yn মাইনাস 1 প্লাস yn, h/2 কমন নিয়ে নে,
এবার কিন্তু আবার অ্যাপ্রক্সিমেটলি দিস না, কারণ এরপর থেকে যেটা আসছে সেটা এটার জাস্ট সিম্পলিফিকেশন। তাই উপর h/2 যদি কমন নিয়ে নিই এখানে, তাহলে পড়ে থাকছে y0 প্লাস y1 প্লাস y1 প্লাস y2। আবার এখানে যদি টার্মটা লিখতাম তাহলে এখানে একটা y2 প্লাস y3 আসতো। এরকম ভাবে চলছে, চলতে চলতে yn-1 প্লাস yn। এবার নিজেরা একটু জাস্ট অবজার্ভ করবো এখানে y0 আর yn কিন্তু একবার করে এসছে, y0 yn কিন্তু একবার করে এসছে। অপরদিকে y1 কিন্তু দুবার এসছে, y2 দুবার এসছে, y3 এরকম ভাবে দুবার আসবে, yn-1 পর্যন্ত প্রত্যেকেই 2 টাইমস করে করে আসছে। শুধুমাত্র ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট এইটা দুজনই সিঙ্গেল ভাবে এসছে, বাকি মাঝখানের প্রত্যেকটা ইন্টারমিডিয়েট পয়েন্ট কিন্তু 2 টাইমস এসছে, তাই তো? তাহলে this equals to h/2 y0 প্লাস yn। এদের দুজনকে আলাদা রাখলাম কারণ ওরা একবার করে এসছে, আর বাকি যারা এসছে তারা দুবার করে এসছে, y1 থেকে আপ টু n-1 পর্যন্ত। ঠিক আছে, প্রত্যেকে দুবার এসছে, তো এরকম টাইপের আমরা নিলাম। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা ফর ট্রাপিজয়েডাল রুল, কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল। কম্পোজিট ট্রাপিজয়েডাল রুলের জন্য কিন্তু এটাই ফর্মুলা। ঠিক আছে, h/2 ইন্টু y0 প্লাস yn প্লাস 2 ইন্টু দিস, এরকম টাইপের হয়েছে। ঠিক আছে, এটাকে যদি আমরা, এই জিনিসটাকে যদি আমরা গ্রাফিক্যালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে কি আসছে? তাহলে যাই এখানে, এখানে জাস্ট একটা তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের আগে একটা জিনিস আমি লিখে রাখি যেগুলো পরীক্ষার সময় আসে। সেটা হচ্ছে ডিগ্রি অফ প্রিসিশন কত। ডিগ্রি অফ প্রিসিশন কত, সেখানে আমরা এরর টার্ম বার করে দেখাবো না, জাস্ট এরর টার্মটা আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে এখানে লিখে রাখ error in composite error in composite trapezoidal rule। এরর টার্মটা আমি জাস্ট লিখে রাখছি, কারণ ডিগ্রি অফ প্রিসিশন যদি কখনো জিজ্ঞাসা করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরর টার্মটা একবার লিখে সেখান থেকে আমরা বলতে পারবো। তো এরর টার্মটাকে সাধারণত এখানে যেভাবে ডিনোট করা হয়ে থাকে সেটা হচ্ছে সি টি। ইসিটি, ই ফর এরর, সি ফর কম্পোজিট and টি ফর ট্রাপিজয়েডাল। ইসিটি, ই ফর এরর, সি ফর কম্পোজিট and টি denotes for trapezoidal rule। This equals to minus nh cube divided by 12। এটা কোনো ডেরিভেশনের দরকার নেই, জাস্ট মনে রাখবি এফ ডবল ড্যাশ জাই। কেউ এটা না লিখতে পারলে ইটা দিয়েও লিখতে পারিস, এফ ডবল ড্যাশ ইটা। দিস ইজ ইকুয়ালস টু মাইনাস, ঠিক আছে, nh কিউব বাই 12। nh কিউবটাকে আমরা এইভাবে লিখতেই পারি nh ডিভাইডেড বাই 12 ইন্টু h স্কোয়ার এফ ডবল ড্যাশ জাই। যেখানে অবশ্যই কিন্তু যাই লিখিস বা ইটা লিখিস বা যেটা লিখিস, যাই লিখিস না কেন, সেটা হচ্ছে এ থেকে বি এর ভিতর থাকে এরর টার্মে। দিস ইকুয়ালস টু মাইনাস এন এইচ ডিভাইডেড বাই 12। এইচটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইচটাকে না, সরি সরি একটু ভুল হলো, এন এইচটাকে কিভাবে লিখতে পারি, বি মাইনাস এ।
একটু আগে থিওরিতে হয়েছে, ইন্টু এইচ স্কোয়ার। এটা জাস্ট একটু মনে রাখবি, ডিগ্রি অফ প্রিসিশন জিজ্ঞাসা করে ট্রাপিজয়েডাল থিওরির সাথে একটা ছোট কোয়েশ্চেন 1 নম্বরে, তখন এটা কাজে লাগবে। এবার কেন এটা লিখলাম ডিগ্রি অফ প্রিসিশন, এটার ভূমিকাটা কি? এটার জাস্ট ভূমিকাটা হচ্ছে, সবসময় মাথায় রাখবে, একটা ট্রিক্স আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে অর্ডারের ডেরিভেটিভ থাকে, যে অর্ডারের ডেরিভেটিভ থাকে তার এক ঘর কম ডিগ্রি অফ প্রিসিশন হয়। যেমন এখানে এফ ডবল ড্যাশ জাই রয়েছে, এফ ডবল ড্যাশ জাই রয়েছে, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল রয়েছে এরর টার্মে, তাহলে এটা ডিগ্রি অফ প্রিসিশন 1 হবে। যদি থার্ড অর্ডার থাকতো তাহলে ডিগ্রি অফ প্রিসিশন 2 হতো। ডিফারেন্সিয়ালের যে অর্ডারটা রয়েছে সেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, সেকেন্ড অর্ডার থাকলে ডিগ্রি অফ প্রিসিশন 1 হয়, থার্ড অর্ডার থাকলে 2 হয়, ফোর্থ অর্ডার থাকলে 3 হবে। ঠিক আছে, এইটুকুনি শুধু মাথায় রাখবি, আমি লিখে দিচ্ছি এখানে, চিন্তা নেই, কিছু মাথায় রাখার দরকার নেই, খাতাতেই সব আছে, শুধু সেটাকে পড়তে হবে ভালো করে। হেডিংটা দেওয়া হচ্ছে ডিগ্রি অফ প্রিসিশন, ডিগ্রি অফ প্রিসিশন, ডিগ্রি অফ প্রিসিশন। ডিগ্রি অফ প্রিসিশন মানে হচ্ছে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুলের ডিগ্রি অফ প্রিসিশন, সেটা বলছি। তো সেটা করতে হবে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুলে। এই যে বললাম এফ ডবল ড্যাশ জাই রয়েছে, এফ ডবল ড্যাশ জাই যদি থাকে, এফ ডবল ড্যাশ জাই যদি থাকে, তার মানে সেক্ষেত্রে তোর ডিগ্রি অফ প্রিসিশন হয়ে যাচ্ছে কত? 1। ডিগ্রি অফ প্রিসিশন তাহলে হয়ে যাচ্ছে কত? 1। তাহলে এখানে লিখে রাখ, ধর আমরা যদি এটাকে ই সি টি, এটাকে যদি 0 করি, ইসিটি কে যদি 0 করি, তাহলে আমরা কি পাচ্ছি না, মাইনাস বি মাইনাস এ ডিভাইডেড বাই 12 এইচ স্কোয়ার ইকুয়ালস টু 0, যেখানে এ থেকে বি এর মধ্যে যাইটা রয়েছে। তাহলে এ আর বি নিশ্চয়ই সেম পয়েন্ট নয়, তাহলে আমরা এত ক্যালকুলেশনের কোনো প্রশ্নই ওঠে না। এ আর বি যদি সেম পয়েন্ট হয়ে যায়, আমরা যে এ থেকে বি তে ইন্টিগ্রেশন করছি, এ আর বি যদি সেম পয়েন্ট হয়ে যায়, তার মানে এই একটা লাইন, জাস্ট একটা লাইন, এ আর বি তে সেম, মানে সেটার আবার কি ইন্টিগ্রেশন হবে? ঠিক আছে, তার মানে এখানে যদি 0 হতেই হয়, এফ ডবল ড্যাশ জাইটাই 0, যেখানে এ থেকে বি এর মধ্যে রয়েছে এটা। এখন এই জায়গাটা কিন্তু আননোন, এ থেকে বি এর মধ্যে রয়েছে, কিন্তু সেটা যেহেতু আননোন, এবং তার মানে এফ এর ডবল অর্ডার ডেরিভেটিভে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে যাই বসানোতে 0 আছে, 0 এসছে। এফ এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে যাই বসানোতে 0 এসছে, তার মানে এখানে ডিগ্রি অফ প্রিসিশন কিন্তু আমরা 1 নেবো, কারণ এফ এক্সটা যেটা রয়েছে সেই পলিনোমিয়ালটা কিন্তু অফ ডিগ্রি 1 হবে। এফ এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 হবে। তার এখানে জাস্ট কথাটুকু এইটুখানি লিখে রাখি, সিন্স xi is unknown in a comma b, কোথায় না এই ওপেন ইন্টারভেল a comma b তে, a থেকে b এর মধ্যে, since xi is unknown in open interval a comma b, fx আবার ডবল ডেরিভেটিভ 0 এসছে, তার মানে fx টা যদি ধর fx টা ধর মনে মনে ধরছি x, তাহলে x এর ক্ষেত্রে কিন্তু তুই ডবল ডেরিভেটিভ করে x এর xi এর ভ্যালু যাই বসাস না কেন তাতেই 0 আসবে, কারণ fx যদি তুই এরকম 1 ডিগ্রি পলিনোমিয়াল নিস, তারপর তুই ডেরিভেটিভ কর f ড্যাশ x, তাহলে 1 পাচ্ছিস, আর তারপর যখন তুই ডবল অর্ডার ডেরিভেটিভ করে দিচ্ছিস, তখন কিন্তু অলওয়েজ 0 পাচ্ছিস, যে কোনো আননোন xi এর জন্য কিন্তু তুই 0 পাচ্ছিস। ঠিক আছে, যদি 1 ডিগ্রি পলিনোমিয়াল হয়, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কিন্তু যে কোনো আননোন xi এর জন্য কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাই এখানে যেহেতু সেরকম ঘটনা ঘটেছে, তার মানে আমরা বলতেই পারি f এর ডিগ্রিটা হচ্ছে 1, এবং সেটাই সেই 1টাই হচ্ছে ডিগ্রি অফ প্রিসিশন এখানে। সিন্স xi is unknown in open interval ab, হ্যাঁ, আমার একটা f প্রশ্ন আছে। হুম
এই যে ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে আমরা যে ইটিসিটা বের করলাম, সেটা তো এফ ডবল ড্যাশ আই দিয়ে, এটা জিরো করলে তো সব সময় ডিগ্রিটা ওয়ানই আসবে, কারণ ডবল ড্যাশ আছে, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। আপনি বললেন যত অর্ডারের ডেরিভেটিভ হবে তার থেকে কম, এটা তো সবসময় সেকেন্ড অর্ডারই হচ্ছে। কোনটা সেকেন্ড অর্ডার হচ্ছে? এটা তো সেকেন্ড অর্ডার, এফ ডবল ড্যাশ। ডেরিভেটিভের অর্ডার হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা যদি বের করতে দেয় তাহলে তো ফর্মুলা তো এই একটাই, তো ওয়ানই তো অ্যান্সার আসবে। এখানে ওয়ান আসছে, কিন্তু সবসময় যে তোর মানে টু বা থ্রি, সেখানেও যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ থাকে তখন তো ওয়ান হবে না। তখন কি ডেরিভেটিভের পাওয়ারটা ওই ফর্মুলার রেসপেক্টে চেঞ্জ হবে? ডেরিভেটিভের পাওয়ার বলে কিছু নেই, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই এরর টার্মটা আমরা জেনারেট করতে পারি, এখানে করে দেখাচ্ছি না এরর টার্মটা জেনারেট করে। ঠিক আছে, সেই এরর টার্মটা বিভিন্ন মেথডে বিভিন্ন, যেমন ট্রাপিজয়েডাল এরকম, ট্রাপিজয়েডাল হচ্ছে এটা, তারপর সিমসনে অন্যরকম, ওয়েডেলস রুলে আবার অন্যরকম, এগুলো কিন্তু ডিফারেন্ট মেথডে ডিফারেন্ট 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 তোর এরর টার্ম রয়েছে। ঠিক আছে, তো সেই এরর টার্মের যে হাইয়েস্ট ডিগ্রিটা হবে তার থেকে এক ঘর কম ডিগ্রি অফ প্রিসিশনটা হচ্ছে আমাদের মোস্ট অফ দি কেসে। তো এফএক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি, আমি ওইভাবে একবার লিখে দেবো একটা লাইন, এফএক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। দাস, এটা জাস্ট শর্ট কোশ্চেনের জন্য আমি বলে রাখলাম, যদি কখনো জিজ্ঞাসা করে তাহলে করবি, কেননা অনেক সময় থিওরির সঙ্গে জাস্ট এটা একটা এক নম্বরে দিয়ে দেয়। দাস দি ডিগ্রি অফ প্রিসিশন, ডিগ্রি অফ প্রিসিশন অফ দি ট্রাপিজয়েডাল রুল is 1। ডিগ্রি অফ প্রিসিশন অফ দি ট্রাপিজয়েডাল রুল ইজ 1। এবার এখানে যেটা বলে সেটা হচ্ছে, তোরা যদি এত কিছু না করতে চাস তাহলে ডাইরেক্ট এরর টার্মটা লিখবি। এই যে এরর টার্মটা শুধুমাত্র লিখতেই হবে, কারণ না লিখলে তুমি বলা যাবে না। এরর টার্মটা লেখার পর ডাইরেক্ট লিখে দিবি, কি আমি পাশে লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি ডিগ্রি অফ প্রিসিশন জিজ্ঞাসা করে আমাদেরকে যে ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে ডিগ্রি অফ প্রিসিশন কত হবে, তাহলে আমি জাস্ট এখান থেকে লিখে দেবো যে কত ডিগ্রি ডিফারেন্সিয়াল রয়েছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল রয়েছে এখানে, তাহলে ডিগ্রি অফ প্রিসিশন হবে এক ঘর কম, অর্থাৎ 1। তাহলে পাশে লিখে দে এখানে, সিন্স সিন্স দি এরকম ভাবে লিখ, সিন্স দি এরর এক্সপ্রেশন since the error expression contains second order contains second order differential কমা দিয়ে লিখে রাখ, the degree of precision of the composite trapezoidal rule, ইনফ্যাক্ট কম্পোজিট কেন, যে কোনো ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রেই সেটা ওয়ানই হবে, ইজ 1। এবার কম্পোজিটে হয়েছে মানে কম্পোজিটের এন এর ভ্যালু তুই বিভিন্ন ভ্যালু বসালে বিভিন্ন রকম পাবি। যখন তুই এন এর ভ্যালু 2 বসাবি তখন তুই একদম সিম্পলেস্ট ফর্মটা পাবি। যখন এন এর ভ্যালু একদম 2 বসাবি, হচ্ছে 2 যেটা বসাচ্ছিস তার নাম্বার অফ পয়েন্টটা 2, নাম্বার অফ পয়েন্টটা 2 মানে হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিটের লোয়ার লিমিট এবং আপার লিমিট, সেই দুটোকেই তুই শুধুমাত্র পয়েন্ট হিসেবে ধরছিস, আর মাঝখানে কোনো সাব ইন্টারভ্যালে ভাগ করছিস না। এরকম অবস্থায় যে রুলটা পাচ্ছিস সেটাকে বলছিস একদম সিম্পলিফাইড ট্রাপিজয়েডাল রুল। ঠিক আছে,
লিখেছিস? পেজটার ওই লাস্ট পার্টটা দেখান, এখানটা আর নিচে গ্রিন কালার। হ্যাঁ, হয়েছে? হচ্ছে আচ্ছা, তো ট্রাপিজয়েডাল রুলের জিওমেট্রিক্যাল যে ইন্টারপ্রিটেশন সেটা কি? দেখ, ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে জিওমেট্রিক্যালি কি ইন্ডিকেট করছে? আমরা যদি 2 পয়েন্ট ট্রাপিজয়েডাল রুল নিই, ঠিক আছে, দুটো পয়েন্ট দিয়ে যদি নিই, ট্রাপিজয়েডাল রুল যেটা নিচ্ছি সেটা যদি দুটো পয়েন্ট দিয়ে নিই, ফর 2 পয়েন্ট, কোন দুটো পয়েন্ট? ইন্টিগ্রেশনের আপার লিমিট এবং লোয়ার লিমিটে যে পয়েন্ট দুটো রয়েছে তারাই, আর কোনো এক্সট্রা পয়েন্ট নিয়ে আমি সাব ইন্টারভ্যালে ভাগ করছি না। সেরকম অবস্থায় তাহলে কি হবে? এটা স্পেশাল কেস জাস্ট। তাহলে এখানে দুটোই মাত্র পয়েন্ট থাকছে, একটা হচ্ছে x0 = a পয়েন্টটা এবং x1 = ওই b পয়েন্টটা, এরা দুজনই থাকছে শুধুমাত্র। তাহলে সেরকম অবস্থায় আমাদের ইন্টিগ্রেশনটা তাহলে কি হবে না, i=i is approximately যদি আমরা কম্পোজিট থেকে দেখি, কম্পোজিটে কারা কারা ছিল, h/2 y0 প্লাস yn ছিল, ভালো করে বোঝ, এখন লিখবি না, y0 প্লাস yn ছিল, প্লাস মাঝখানে যারা ছিল তারা দুবার করে আছে, y1 y2 করে করে yn-1 আছে। তাহলে যেহেতু আমরা এখন দুটোই পয়েন্ট নিচ্ছি, একটা হচ্ছে x0 আর x1, তার মানে এই n-টাই হচ্ছে আমার এখানে 1, এই n-টা কিন্তু আমার এখানে 1। সুতরাং এই যে পয়েন্টগুলো, ইন্টারমিডিয়েট পয়েন্টগুলো, এগুলো তো আসবেই না, এগুলো তো একদমই আসবে না। আর এই y0 প্লাস yn এর পরিবর্তে y0 প্লাস y1 চলে আসবে, মানে হচ্ছে তোর ওই i1 প্লাস i2 যে করেছিলাম আগেরটা করতে গিয়ে, বড়টা করতে গিয়ে, সেখানে i1টাই জাস্ট এখানকার ভ্যালু, যেটাকে আমরা চাইলে এইভাবে লিখতেই পারি যে h/2 fx0 প্লাস fx1। এখন আচ্ছা, x0 মানে ওয়ান কেন হলো? হুম, এনটাই ওয়ান কেন হলো? দুটো পয়েন্টের জন্য করছি তো, দুটো পয়েন্টের জন্য। যখন x0 থেকে xn পর্যন্ত করিস, x0 থেকে xn পর্যন্ত করিস, তখন কটা পয়েন্ট থাকে? n+1 সংখ্যক পয়েন্ট থাকে। তাহলে যখন x0 x1 নিয়ে করছিস তখন কটা পয়েন্ট আছে? একটাই, মানে তোর n এর ভ্যালু তখন কত? n এর ভ্যালু হচ্ছে 1, কারণ এখানে n+1 মানে হচ্ছে 2, এখানে কিন্তু n+1 মানে কটা পয়েন্ট? দুটো পয়েন্ট। তাহলে nটা কত? 1। আচ্ছা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x0 মানে হচ্ছে b, মানে a, আর এটা হচ্ছে b। ঠিক আছে, এবার আমি বারবার করে বলছি ট্রাপিজয়েডাল রুল, তো ট্রাপিজয়েডাল কেন? নিশ্চয়ই ট্রাপিজিয়ামের সঙ্গে কোনো সম্পর্ক আছে। কি সেই সম্পর্কটা? সেটা হচ্ছে আমরা যদি এরকম টাইপের দিই, এখানে একটু লিখেই করি, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলে লিখি, ইন্টারপ্রিটেশন। এই দুটো পয়েন্টের জন্য যদি জিওমেট্রিক্যালি আমরা বলি, ধর কার্ভটা যদি এরকম হয়,
সামথিং এরকম টাইপের, বা যাই হোক এরকম টাইপের রয়েছে কার্ভটা। এরকম ভাবে রয়েছে y ইকুয়ালস টু এফ এক্স কার্ভ। এটা আমাকে বললো এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করতে। এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করার অর্থ হচ্ছে এ থেকে বি পর্যন্ত যে ইয়েগুলো রয়েছে এই এরিয়াগুলো বার করা। এখান থেকে এতটা এরিয়া বার করতে হবে ফাংশনটার জন্য। এটা হচ্ছে আমাদের কাজ। তো সেইটা করতে গিয়ে আমি কি করছি, সেটা করতে গিয়ে জাস্ট একটা ট্রাপিজিয়াম ড্র করে নিচ্ছি। একটা ট্রাপিজিয়াম ড্র করে নিচ্ছি, ঠিক আছে? এই যে ট্রাপিজিয়ামের এরিয়াটা দিয়ে আমি অ্যাকচুয়াল যে কার্ভের এরিয়াটা রয়েছে সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করছি। তাতে করে কি হয়েছে, কিছুটা এরিয়া ঢুকে গেছে বা বেরিয়ে গেছে, এক্সট্রা হয়ে গেছে, কিছুটা এরিয়া আবার বাদ চলে গেছে। তো মোরলেস কিছুটা বাদ চলে গেছে, ঢুকে গেছে, এরকম হয়ে হয়ে তোর একটা ব্যালেন্স, একটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুতে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এই যে ভ্যালুটা সেটা হচ্ছে এফ এ, আর এই যে ভ্যালুটা এখানে দেবে বা এই পয়েন্টটা যদি বলি এ কমা এফ এ, আর এই পয়েন্টটা হচ্ছে বি কমা এফ বি। আর মাঝখানে যেহেতু আর কোনো ডিভাইড করিনি তাহলে লেন্থটা হচ্ছে এইচ, লেন্থটা হচ্ছে এইচ। তাহলে এই ট্রাপিজিয়ামের যে এরিয়াটা সেটা কি হয়, এইটুকানি কত, এইটুকানি হচ্ছে আমাদের কাছে এফ এ। এই যে লেন্থটা অ্যাকচুয়ালি এফ এ দেবে, আর এই লেন্থটা কি এফ বি। তাহলে আমাদের কি হয়, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহু প্যারালাল স্ট্রেট লাইন গুলো যেগুলো রয়েছে, সমান্তরাল মানে প্যারালাল সাইড যারা রয়েছে তারা কি কি, এফ এ আর এফ বি, তাদের লেন্থটা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল প্লাস তাদের মধ্যে যে লম্ব দূরত্ব, তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা হচ্ছে এইচ। এটাই কিন্তু এরিয়াটা, কার এরিয়া না ট্রাপিজিয়ামের এরিয়া। তাহলে এইচ বাই টু ইন্টু এফ অফ এ প্লাস এফ অফ বি, এটা কিন্তু ট্রাপিজিয়ামের এরিয়া দিয়ে অ্যাপ্রক্সিমেটেড হলো ক্ষেত্রফলটা কার না ওই এরিয়ার ওই ইন্টিগ্রেশনটা। তাই এটাকে রুলটাকে নাম বলছে ট্রাপিজয়েডাল রুল। তাই এই রুলটাকে কি বলছে না ট্রাপিজয়েডাল রুল বলছে। কনসেপ্টটা কি বোঝা গেছে? ওই উপরের পার্টটা একটু দেখান না, ফর 2 পয়েন্টস এর জন্য যেটা বলেছেন। এই যে ঠিক আছে, তাহলে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য জাস্ট একটা লাইন আমি বলে রাখছি এখানে। না মানে একটু হয়ে গেছে। ঠিক আছে, জিওমেট্রিক্যালি তাহলে আমরা কি করছি না ট্রাপিজিয়ামের একটা এরিয়া দিয়ে আমরা এই যে এ কমা এফ এ পয়েন্টটা এবং বি কমা এফ বি পয়েন্টটাকে জয়েন করলাম একটা লাইন দিয়ে, এবং সেই যে জয়েনিং লাইন তার সাথে যে এক্স অ্যাক্সিসের যে এরিয়াটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটেড এরিয়াটা, অ্যাপ্রক্সিমেটেড দি ভ্যালু অফ দি ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে এখানে লিখ, জাস্ট যেটা করলাম একটা লাইন শুধুমাত্র বলে রাখি, কারণ জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনও পরীক্ষাতে আসে। ঠিক আছে, একদম লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা দেখলেই তোরা বুঝতে পারবি যে কেন করাচ্ছে এগুলো, প্রত্যেকটা জিনিস ধরে ধরে এসছে, শুধুমাত্র ট্রাপিজয়েডাল দিয়ে আসেনি, অন্য একটা মেথডে এসছে। In trapezoidal rule, the curve কারণ জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিলে শুধুমাত্র আমি ছবি এঁকে দিলাম তাহলে হবে না, তো লেখাটাও এক লাইন অন্তত লিখতে হবে। y equal to fx is replaced
by approximated by the line, by the straight line. Joining the points কোন কোন পয়েন্ট দেখেই না, এ থেকে এফ এ, মানে এ এফ এ, বি এফ বি, এই দুটো পয়েন্টের জয়েনিং লাইন, দুটো লাইন করে নিয়েছি, করে তার এরিয়াটা বের করে নিয়েছি, সেটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে কি রিজিয়ন দিয়ে বাউন্ডেড সেটা বার করা হয়েছে। এ এফ এ, বি এফ বি, and the area bounded by the trapezium formed by the lines কি কি লাইন? এটা হচ্ছে আমার কাছে এক্স ইকুয়ালস টু, নিচের যে লাইনটা সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো লাইন, মানে এক্স অ্যাক্সিস। এই যে লাইনটা, এই যে লাইনটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু বি লাইন, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ লাইন, এবং উপরের যে লাইনটা, উপরের যে লাইনটা সেটা হচ্ছে এই, এটা জয়েনিং লাইনটা, এই দুজনের জয়েনিং যে লাইনটা সেটা। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ। কি বললাম? The area bounded by the trapezium formed by the lines x equals to a, x equals to b, x-axis, and the above line. above line বলে লিখে দিচ্ছি কারণ আবার ওইটার জয়েনিং লাইন অত বড় লেখার কোনো দরকার নেই, সেটা এখানে অলরেডি একবার বলেছি। তাই above line মানে উপরে যে লাইনটা আছে সেটা। ঠিক আছে, represents the represents the approximate value of the integral, approximate value of the integral a to b fx dx। ঠিক আছে, এতটাই যদি গুছিয়ে লিখতে হবে পরীক্ষায় যদি দেয়, সুন্দর করে ছবি টবি এঁকে। ঠিক আছে, দিলে 2 নম্বর দেবে এটার জন্য। আগের বার যেমন সিমসন ওয়ান থার্ড রুলের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলেছিল, জিজ্ঞাসা করেছিল 2 নম্বরে। ঠিক আছে, ওখানে যেমন আবার অন্য কার্ভ দিয়ে, সেখানে ট্রাপিজয়েডাল দিয়ে নিশ্চয়ই হবে না, সেখানে অন্য কোনো কার্ভ দিয়ে, সেটা কি কার্ভ সেটা আমি সিমসন ওয়ান থার্ড ক্লাসে বলবো। ঠিক আছে, এখানে যেমন স্ট্রেট লাইন দিয়ে হচ্ছে, ওখানে একটা প্যারাবোলা দিয়ে আমরা করে থাকি। হচ্ছে, হ্যালো? তার মানে এটা যদি কম্পোজিটের ক্ষেত্রে আমরা ভাবি, কম্পোজিটের ক্ষেত্রে যে সেটা জাস্ট ছবি এঁকে দেখাচ্ছি, কম্পোজিটের ক্ষেত্রে যদি আসে, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, আগেরটা কিন্তু কম্পোজিটের জন্য বললাম না, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল।
জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল। ঠিক আছে, কম্পোজিটের ক্ষেত্রে কি হবে? কম্পোজিট ট্রাপিজয়েডাল রুলে কি হবে, সেখানে আগেটা যেমন দুটো পয়েন্টের মধ্যে ট্রাপিজিয়াম হয়েছিল, এবার প্রত্যেকটা বিভিন্ন যে সাব ইন্টারভ্যালে ভাগ করেছি প্রতি কটার জন্যই হবে, মানে কিছুটা এরকম। তো ওই কম্পোজিট ট্রাপিজয়েডাল রুলের এররটা বের করলাম। হুম, এবারে এররের বলুন। তারপর এররের পর আমি জাস্ট এটার একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেখিয়ে দিচ্ছি। এবার জিওমেট্রিক্যালিটা আগে আমি দুটো পয়েন্ট নিয়ে বললাম, তাহলে বুঝতে সুবিধা হবে, তারপর আমি এটা কম্পোজিটটা বলছি। আচ্ছা আচ্ছা। তাই এরকম টাইপের রয়েছে কার্ভটা। কার্ভটা যদি এরকম টাইপের থাকে, তো আমরা কি করব না, এখান থেকে কিছু ট্রাপিজিয়াম ড্র করে নিচ্ছি। যে কোন কোন পয়েন্ট দিয়ে করছি না, x0, তারপরে যে পয়েন্টটা রয়েছে x1, এরকম করে করে যে পয়েন্টগুলো রয়েছে, যেমন লাস্টে ধরলাম xn-1, xn, এরকম টাইপের যে পয়েন্টগুলো রয়েছে তাদের মধ্যে ট্রাপিজিয়াম ড্র করে নিচ্ছি। যেমন মাঝখানে যদি বলি x r, xr+1, এই সমস্ত যে পয়েন্টগুলো রয়েছে তাদের মধ্যে ট্রাপিজিয়ামটা আঁকছি, অর্থাৎ এরকম টাইপের আসবে সেটা। এরকম টাইপের আসবে। যেহেতু ট্রাপিজিয়াম, তো এই যে এন্ড পয়েন্ট দুটো আমি জয়েন করে দেবো, করে যে এরিয়াগুলো পাচ্ছি সেই এরিয়াগুলো আমাদের নির্ণয় করতে হবে, এবং এই এরিয়াগুলো দিয়ে অ্যাপ্রক্সিমেট হবে যে টোটাল যে কার্ভের এরিয়া সেটা। জাস্ট তিনটে জায়গায় দেখালাম, তিনটে স্ট্রিপ হিসাবে। এরকম প্রত্যেকটা সাব ইন্টারভেলেই এরকম টাইপের ট্রাপিজিয়াম তৈরি হবে। ঠিক আছে, হচ্ছে y ইকুয়ালস টু এফ এক্স। ওই যে ছবিটা, না দাঁড়ান এক মিনিট। ঠিক আছে, যেমন এখানে পয়েন্টটা হয়ে যাবে আমাদের কত, এটা হচ্ছে x0 পয়েন্ট মানে হচ্ছে আমাদের কাছে এখানে a পয়েন্ট, আর xn পয়েন্ট মানে হচ্ছে b পয়েন্ট। এটাকে আমরা বলতেই পারি a কমা এফ এ, এই জায়গাটা। তারপর এই জায়গাটা হবে হচ্ছে x1 কমা fx1। এরকম ভাবে ভাবে চলবে পয়েন্টগুলো, অত আর লেখার দরকার নেই, জাস্ট এরকম টাইপের চলবে। তারপর এই এরিয়াগুলোকে আমরা কি করব না, অ্যাড করে দেবো। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার কাছে যে থিওরিতে কম্পোজিট ট্রাপিজয়েডালের যে I1 I2 করেছিলাম, সেটাই হচ্ছে এটাই I1। x2 পর্যন্ত নিলে সেটাই হতো I2। যেমন এটা, এটা আমার কাছে হয়ে যাবে হচ্ছে IR+1। এটা যেমন আমার কাছে হচ্ছে IN। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন গুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু গুলোই হচ্ছে এগুলো। অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা না, মানে এই জায়গাটা পুরোটা হচ্ছে I1, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করেছি এই ট্রাপিজিয়ামটা দিয়ে। হচ্ছে, ব্যাস লাস্টে শুধু একটা লাইন লিখে দিচ্ছি আমি। In composite trapezoidal rule, the curve y equals to fx is replaced by n number of line segment বা straight lines। আগেরটার মতোই লিখি, n number of, আগের ট্যাগটা ছিল এটা n number of straight lines
joining the points কোন পয়েন্টটা, যেমন প্রথম দুটোর মধ্যে হচ্ছে যদি বলি তাহলে সেটা হচ্ছে a, f এ কমা দিয়ে x1, fx1, এটা নিয়ে একটা স্ট্রেট লাইন তৈরি হবে। আবার তারপরে স্ট্রেট লাইনটা তৈরি হবে হচ্ছে x1, fx1 আর x2, fx2 এর মধ্যে। আবার সেমিকোলন দিলাম, মানে এরকম পেয়ার ওয়াইজ লাইন সেগমেন্ট গুলো তৈরি হচ্ছে। যেমন প্রথমটা হচ্ছে এটা, তারপরেরটা যদি করি আবার এরকম জায়গায় এটা, এই লাইনটা, তারপরে এই লাইনটা, এই লাইনটা, মাঝখানে আরো অনেক রয়েছে যেগুলো আমরা আর ছবিতে দেখাইনি, অ্যান্ড সো অন লিখে রাখি। ঠিক আছে, and the value of the integration and the value of the integration a to b fx dx, a to b fx dx is approximated by the sum কোন সামটা, বাই দি সাম ওই যে এরিয়া গুলো যেগুলো ট্রাপিজিয়াম দিয়ে বার করলাম সেগুলোর সামটা দিয়ে টোটাল যে কার্ভের আন্ডারে যে এরিয়াটা হতো সেটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করা হয়েছে। বাই দি সাম অফ দি এরিয়াস অফ এন ট্রাপিজিয়াম, ঠিক আছে, as shown in figure। ঠিক আছে, ছবিতে যেটা দেখানো হয়েছে সেটা সেরকম ভাবে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে। তো এই ছিল হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। এরপর যেটা রয়েছে ট্রাপিজয়েডাল রুলের উপর ডিপেন্ড করে প্রবলেম অঙ্ক রয়েছে। একটা জাস্ট প্রবলেম আমি দেখাই এখানে। এই প্রবলেমটা বলেছে ইভ্যালুয়েট 0 থেকে 1 4x - 3x² dx। এটা সহজেই আমরা তার এক্সাক্ট ভ্যালু বার করতে পারবো। সহজেই আমরা এটার এক্সাক্ট ভ্যালু বার করতে হবে, মানে পারবো। জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো, 0 থেকে 1 লিমিট বসিয়ে দেবো। কিন্তু সেটাকে কঠিন করে করতে বলছে। কিভাবে করতে বলছে? ট্রাপিজয়েডাল রুল দিয়ে করতে বলছে। 10টা সাব ইন্টারভেলে ভাগ করে তার অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু বার করতে বলছে, এবং সেই যে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা বেরোচ্ছে, আমরা যদি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে বের করি তাতে যে ভ্যালুটা বেরোবে তার সাথে কতটা রিলেটিভ এরর তৈরি হচ্ছে সেটাও জিজ্ঞাসা করছে। ঠিক আছে, প্রবলেমটা বেশ ভালো। বলেছে 10টা ইন্টারভেলে ভাগ করে, অর্থাৎ n ইকুয়ালস টু হচ্ছে এখানে 10, 10টা সাব ইন্টারভেল মিনস n ইকুয়ালস টু 10 ভাগ করে ট্রাপিজয়েডাল রুল করতে বলেছে। তার মানে কম্পোজিটটা অ্যাপ্লাই করতে হবে, বিকজ এখানে সাব ইন্টারভেলের সংখ্যা একাধিক রয়েছে, নাম্বার অফ সাব ইন্টারভেল 10। তার মানে এখানে 10টা সাব ইন্টারভেল রয়েছে, অর্থাৎ 11টা পয়েন্টের ব্যাপার থাকছে এখানে। দুটো পয়েন্ট নয় যে আমরা ওই পাতি ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এফ বি প্লাস এফ এ ইন্টু h/2, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু কম্পোজিট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা একটা এখানে ছোট্ট করে টেবিল করে নিতে হবে, তার কারণ এফএক্স এর ভ্যালু গুলো লাগবে। এফএক্স এর ভ্যালু গুলো তো লাগবে। এফএক্স টা তো এখানে 4x - 3x², তাই তো?
তাহলে এখানে লিখি হিয়ার fx equals to 4x minus 3x square। এটা কত লোয়ার ইন্টিগ্রালটা, লোয়ার লিমিটটা সেটা হচ্ছে 0, আর বিটা কত আপার লিমিটটা সেটা হচ্ছে 1। ঠিক আছে, কতগুলো সাব ইন্টারভেল, এনটা, এন হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার অফ সাব ইন্টারভেলস, লিখে দিই বোঝার জন্য, নাম্বার অফ সাব ইন্টারভেলস দ্যাট ইজ ইকুয়ালস টু 10। ঠিক আছে, এইচটা কি, এইচটা হচ্ছে স্টেপ লেন্থ, এইচটাকে কি বলা হয়, স্টেপ লেন্থ বলা হয়। এইচ এর ফর্মুলা কি, এইচ এর ফর্মুলা হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। বিটা কত 1, এটা কত 0, এনটা কত 10, তার মানে কত 1/10, তার মানে কত 0.1। এতদূর বুঝতে কোনো প্রবলেম আছে? হ্যালো? না। ব্যাস, তাহলে বেসিক যে আমাদের জায়গাগুলো লাগবে, মানে যে যে ম্যাথমেটিক্যাল টুলস গুলো এখানে লাগবে, যেগুলো দিয়ে আমরা ফার্দার ক্যালকুলেশন করব, ফর্মুলা যেগুলো ইউজ হয়, সেগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। শুধু পাইনি যেগুলো, সেগুলো হচ্ছে y0, y1, y2, এগুলো কিন্তু এখনো পাইনি। y0 ইজ নাথিং বাট দি ভ্যালু অফ fx0, দ্যাট ইজ f অফ a, দ্যাট ইজ f অফ, লিখবি না কেউ, আমি টেবিলে করবো এগুলো। f অফ a, এটা কত, এটা কত, এটা হচ্ছে 0, তার মানে f অফ 0 বার করতে হবে। জিরোটা কি করে পাবি, এখানে জাস্ট 0 বসিয়ে দে, 4 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 স্কোয়ার, দ্যাট ইজ 0 এগেন। এভাবে আমরা y0, y1, y2 বার করে নিতে হবে। কটা বার করতে হবে, এটা একটু খাটনির কাজ, 11টা বার করতে হবে। কটা করতে হবে, 11টা, বিকজ 10টা সাব ইন্টারভেল মানে হচ্ছে 10 প্লাস 1, 11টা পয়েন্ট না হলে 10টা সাব ইন্টারভেল তৈরি হবে কি করে? আর 11টা পয়েন্টের জন্য তাহলে 11টা করেসপন্ডিং y0, y1, y2 বেরোবে, তার মানে y0 থেকে y10 পর্যন্ত বার করতে হবে। কথাটা কি বোঝা গেল? y0 থেকে, একবার রিপিট করুন না, কেটে কেটে গেল। যেটা বলছিলাম সেটা হচ্ছে কটা ভ্যালু বার করতে হবে y এর ভ্যালু বার করতে হবে টোটাল 11টা, y0 থেকে y10 পর্যন্ত, বিকজ 10টা সাব ইন্টারভেল আছে, মানে 10 প্লাস 1, 11টা পয়েন্ট দরকার। 11টা পয়েন্ট ছাড়া 10টা সাব ইন্টারভেল তো তৈরি হবে না। n+1 নাম্বার অফ আর্গুমেন্টস দরকার, পয়েন্টস দরকার, ইন্টারপোলেটিং পয়েন্টস দরকার। ঠিক আছে, তাহলে শুরু কর টেবিলটা। টেবিলে জাস্ট 4টে কলাম হবে। একটু বড়ই নি প্রথম গুলো। এরকম করে করে মোট কথা 4টে হবে, ঠিক আছে তো? হচ্ছে 4টে কলাম হবে এখানে, তোর x0 থেকে x11 পর্যন্ত যাবে। কি আসবে, প্রথম যে পয়েন্ট গুলো আমি নেব, প্রথম যেটা নিতে হবে সেটা হচ্ছে xi গুলো থাকবে, তারপর yi গুলো থাকবে। এখানে ধর x থাকবে, এখানে y ইকুয়ালস টু fx গুলো থাকবে, তারপর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে fxi গুলো আরেকবার লিখবো, শুধুমাত্র অড গুলো লিখবো। কোনগুলো লিখবো, অড গুলো, সরি, অড ইভেন তো এখন না, অড ইভেন হচ্ছে সিম্পলি তোর সিম্পসনের সময়। এখানে শুধুমাত্র লিখবো হচ্ছে i এর ভ্যালু যখন 0 আর 10, অর্থাৎ প্রথম পয়েন্ট এবং লাস্ট পয়েন্টে আলাদা করে আমি লিখবো, কারণ তাদের সামটা কিন্তু সিঙ্গেল বার হবে। আর পরের যে সামটা সেটা দুবার করে করতে হবে, মানে 2 টাইমস করে প্রত্যেকে রয়েছে। ঠিক আছে, yi লিখতে পারিস, yi ইকুয়ালস টু fxi লিখছি, কিন্তু এখানে যে i এর ভ্যালু গুলো সেগুলো কিন্তু 1 থেকে আপ টু 9 পর্যন্ত যাবে।
1 থেকে 9 পর্যন্ত, কারণ মাঝখানে যে পয়েন্টগুলো সেগুলো 2 ইন্টু y1 প্লাস y2 ফর্মুলা একটু দেখে নে ভালো করে, কম্পোজিটের যে প্রমাণটা করিয়েছি। তো তাই জন্য এদের সামটা আমি আলাদা লিখছি। আর প্রথমে যেটা রয়েছে y0 আর y10, ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টের জন্য যেটা, তারা কিন্তু সিঙ্গেল বার করে, তাই তাদের সামটা আলাদা করে লিখছি, তাতে আমার ক্যালকুলেশনে বসাতে সুবিধা হবে। সব যদি একসঙ্গে ঘেটে ফেলি একই কলামে, তাহলে কিন্তু অসুবিধা হয়েছে। এবার পরপর লিখ। এক্স জিরোটা কত না, এক্স জিরোটা হচ্ছে 0, বিকজ ইন্টিগ্রেশনটা 0 থেকে 1-এর মধ্যে রয়েছে। এক্স ওয়ানটা কত হবে, এক্স ওয়ানটা কত হবে, স্টেপ লেন্থটা হচ্ছে 0.1, স্টেপ লেন্থটা হচ্ছে 0.1 বেরিয়েছে, তার মানে 0-র সঙ্গে 0.1 অ্যাড হবে, তো 0.1। এক্স টুটা কত হবে, আরো 0.1 পরে, তার মানে 0.2। এক্স থ্রি কত হবে, 0.3। এরকম করে করেই এক্স 10 পর্যন্ত কর, 0.4। এক্স 7, এক্স 10, করে করে বল কত হচ্ছে, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9 and lastly 1, তাই তো? হ্যালো। আচ্ছা, এবার y ইকুয়ালস টু fx গুলো কর। 0 তো 0ই হবে, কারণ যখন ওই 4x মাইনাস 3x করে বসাবো, তাহলে 4 ইন্টু 0, x এর ভ্যালু 0, 4 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 স্কোয়ার, দ্যাট ইজ 0ই হলো। ঠিক আছে, তারপর এটা কত হবে, 1 হবে না, 1 কি করে হবে, 0.1 বসাচ্ছিস, 4 ইন্টু 0.1 মাইনাস 3 ইন্টু 0.1 এর স্কোয়ার, সেকেন্ড পয়েন্টের জন্য, তাহলে কত হলো, 0.4 মাইনাস 0.03, তার মানে কত, 0.37, 0.37 আসবে, 0.4 থেকে 0.03 বিয়োগ করলে 0.37। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টের জন্য এটা আসবে হচ্ছে এই সেকেন্ড পয়েন্টের জন্য। জাস্ট এখানে সাইডে লিখে দিলাম, এরকম ভাবে যদি প্রত্যেকটা ক্যালকুলেশন করা হয় তাহলে কি কি হবে আমি লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিতে হবে। 0.37, নেক্সট যেটা আসবে 0.68, মেথডটা ভালো করে বোঝ, 0.68, তারপর 0.93, তারপর 0.4 দিয়ে করলে কত হবে, 1.12, 1.15, সরি 1.25, তারপর 1.32, দেন 1.33। একবার ভ্যালুগুলো জাস্ট মিলিয়ে নিবি ক্যালকুলেটরে। 1.28, তারপর হুট করে কমে গেল, 1.28, 1.17, এগুলো একবার মিলিয়ে নিবি তো। আর লাস্টে যখন 1 বসাচ্ছি তখন কত হচ্ছে, 4 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার, তার মানে হচ্ছে 4 মাইনাস 3, দ্যাট ইজ 1ই হচ্ছে। লাস্টের পয়েন্টের জন্য কিন্তু আমরা 1টাই পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের কাছে সেই y0, y1, y2 গুলো, এই ভ্যালুগুলোই আমাদের কাছে y0, y1, y2, y3, y5, y6, y7, y8,
আর y10। এইবার কি হবে না, আমি জাস্ট বলেছি জিরোর জন্য যে ভ্যালুটা অর্থাৎ y0 সেটাকে আলাদা লিখতে, আর 10-এর জন্য যে ভ্যালুটা সেটাকে আলাদা লিখতে, অর্থাৎ একদম লাস্ট পয়েন্টটা। আর বাকি যারা রয়েছে তাদেরকে অ্যাজ ইট ইজ আবার লিখে দিতে। ঠিক আছে, বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে আবার লিখে দিতে, অর্থাৎ কাদেরকে না, ওই y1 y2 ওগুলোকে লিখে দিতে বলেছি। ঠিক আছে, যেমন এখানে যদি y1টাকে লিখি আমি, y1 ইকুয়ালস টু কত আসছে, y1 ইকুয়ালস টু চলে আসছে 0.37। তারপর হচ্ছে y2 কে লিখতে বলেছি 0.68। যা আছে এগুলো পরপর পাশে পাশে লিখে দিচ্ছি। এই প্যারাটা যদি মানে এই কলামটা যদি কেউ না করে তাতেও হবে, কেউ যদি ডাইরেক্ট এরকম ভেঙে লেখে তাতেও হবে। আমি বোঝার জন্য দুটোকে আলাদা লিখলাম, একবার টোটাল লিখে নিয়ে তারপর ভেঙে নিচ্ছি। কেউ যদি প্রথমেই দুটো কলাম আলাদা করে লেখে, এটাকে আর আলাদা করে না লেখে, তাতেও হবে। y5 হচ্ছে 1.25, জাস্ট ওখানে যা বসানো আছে সেগুলোই দেখে দেখে বসিয়ে দিচ্ছি। এবার এদের সামটা করে নিতে হবে, এদের সামটা এবার করতে হবে। এদের সাম যদি করি, টোটাল যদি করি, সাম ইকুয়ালস টু, এই সামটা কত, y0 আর y10 এর সাম, সেটা কত 0 আর 1, দ্যাট ইজ 1। আর এখানে যে সামটা হচ্ছে সেটা হচ্ছে পুরো y1 থেকে আপ টু y9 এর সাম, সেটা কত, সেই সামটা কত, এই যে সংখ্যাগুলো যা যা রয়েছে পরপর যদি ঠিকঠাক করে যোগ করা হয় তাহলে যেটা আসবে, এই সামটা যেটা আসবে সেটা হচ্ছে 9.45। তাও আমি বলবো একবার মিলিয়ে নিবি, যদি আসলে না আসলে যেটা সঠিক সেটাই হবে। নিয়মটা বোঝ ভালো করে, সংখ্যাগুলো একবার মিলিয়ে নিবি। তাহলে দেওয়ার 4 বাই ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুল অনুযায়ী যে ইন্টিগ্রেশনটা রয়েছে 0 থেকে 1 fx dx, দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু, কি হবে ফর্মুলাটা হচ্ছে h ডিভাইডেড বাই 2 y0 প্লাস y10 প্লাস 2 ইন্টু y1 প্লাস y2 করে করে y9 পর্যন্ত। y0 প্লাস y10 মানে 1, আর এটা হচ্ছে 9.45, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে। আর এইচটা কত, এইচটা হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 2, এখানটা এটা হচ্ছে 1 প্লাস 2 ইন্টু 9.45। ডাইরেক্ট বসিয়ে দিতে পারলাম, এই সুবিধাটা হবে যদি ভেঙে লিখি, নাহলে কিন্তু ধরে ধরে আবার বসাতে হবে এখানে। তাহলে এসে গেল হচ্ছে তোর 0.05 ইন্টু, এটা করলে কত হচ্ছে, এটা করলে কত হচ্ছে, ক্যালকুলেশনটা তাড়াতাড়ি কর। 18.90 18.90, তারপরে এই মাল্টিপ্লাইটা করলে কত হচ্ছে, এই মাল্টিপ্লিকেশনটা করলে কত হচ্ছে, 0.945 18.90 এসছে। না, তার সঙ্গে তো 1 ছিল একটা, ও প্লাস হ্যাঁ 1 হ্যাঁ ছিল তো, তাহলে এটা 19.90 হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বল এবার, শুধু এইটুখানি 18.90 ছিল, এবার কত হচ্ছে, 0. 0.995
995। এইবার আমাদের এটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল অনুযায়ী যে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু সেটা বার করতে বলেছে, কিন্তু আমরা দেখবো যে এবার এক্সাক্ট ভ্যালুটা কত হবে। এক্সাক্ট ভ্যালুটা কত হবে? এক্সাক্ট ভ্যালু অফ দি ইন্টিগ্রাল সেটা হচ্ছে আমরা ফর্মুলা অনুযায়ী করে যেটা পাবো, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 থেকে 1 4x স্কোয়ার না 4x মাইনাস 3x স্কোয়ার ডিএক্স। তো এটা করলে কি হচ্ছে না 4x স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 3x কিউব বাই 3 0 to 1। তার মানে কত হলো? 2 দিয়ে কাটলে 2, 3 3 কেটে গেল, 1 বসালে হচ্ছে 2 মাইনাস 1, আর 0 বসালে তো 0, দ্যাট ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি। অ্যাকচুয়াল যে ভ্যালুটা এক্সাক্ট ভ্যালুটা সেটা আমরা 1 পাচ্ছি। তাহলে দেয়ার 4। এবার জিজ্ঞাসা করছে ট্রাপিজয়েডাল রুল এবং এক্সাক্ট ভ্যালুটার মধ্যে রিলেটিভ এররটা কত আসছে। ঠিক আছে, তাহলে দেয়ার 4 রিলেটিভ এরর ইকুয়ালস টু এক্সাক্ট ভ্যালুটা কত 1 মাইনাস ট্রাপিজয়েডাল রুলে কত পেয়েছি 0.995 ডিভাইডেড বাই এক্সাক্ট ভ্যালু সেটা হচ্ছে 1। এক্সাক্ট মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাই এক্সাক্ট ভ্যালু তার মডিউলাস, মানে একদম পুরো অ্যাকচুয়াল যে মডিউলাস মানে অ্যাবসলিউট ডিফারেন্সটা সেটা নিচ্ছি। ঠিক আছে, অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই দি, উপরেরটা হচ্ছে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই দি এক্সাক্ট ভ্যালু, এটা হচ্ছে রিলেটিভ এরর। ঠিক আছে, এক্সাক্ট মাইনাস অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু ডিভাইডেড বাই এক্সাক্ট ভ্যালু, তাহলে সেটা কত হচ্ছে 0.005। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে ট্রাপিজয়েডাল রুলের প্রবলেম। তাহলে ট্রাপিজয়েডাল রুলের এই ভিডিওতে কিন্তু আমি পুরো রকম একদম কম্পোজিট রুল, তারপর সেখান থেকে 2 পয়েন্টের জন্য বেসিক যে রুলটা সেটা কি হবে, তার প্রত্যেকের ডিগ্রি অফ প্রিসিশন এবং জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, সেই সাথে আবার তার প্রবলেমটা কি করে সলভ করবো ট্রাপিজয়েডাল রুল দিয়ে করলে, বা এক্সাক্ট ভ্যালুর সঙ্গে তার রিলেটিভ এররটা কি করে বার করবো, সেটা কিন্তু পুরোটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি সিম্পসন 1/3 রুল নিয়ে আলোচনা করবো, সেখানে ডিটেলসে যা থিওরি এবং প্রবলেম করতে হবে সেটা করবো। আজকে এতটাই থাক।